হ্যালো স্টুডেন্টস, তোমাদের এই ছোট্ট চ্যানেল কম্পাসে তোমাদের স্বাগত জানাই। আশা করছি তোমরা সকলেই ভালো আছো এবং তোমাদের প্রিপারেশন ঠিকঠাক চলছে। তোমরা যারা যারা এএনএম জিএনএম 2024-এর জন্য প্রিপারেশন নিচ্ছ, তোমাদের জন্য এই কম্পাস স্টাডি ইউটিউব চ্যানেলেই জীবন বিজ্ঞানের অতি গুরুত্বপূর্ণ টপিকের উপর অতি গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আমাদের আলোচনা একটি সিরিজ চলছে। ইতিমধ্যেই আমরা অনেকগুলো টপিক কমপ্লিট করেছি। আজকে আমাদের টপিকটি হলো মানব জনন। খুব ইম্পর্টেন্ট। এখান থেকে কিন্তু প্রতি বছর দুটো করে কোশ্চেন দেখতে পাওয়া যাচ্ছে তোমাদের এই গত 3 বছরের কোশ্চেন প্যাটার্ন অনুযায়ী। তো এই টপিকটি কিন্তু তোমাদের জন্য খুব ইম্পর্টেন্ট। এখানে খুব ইম্পর্টেন্ট কোশ্চেন নিয়ে আসা হয়েছে। পিওয়াইকিউ করানোর পর তোমরা বুঝতে পারবে যে সমস্ত কোশ্চেন তোমাদের করানো হলো, 40টির মতন কোশ্চেন রয়েছে, সব কোশ্চেনগুলোই কিন্তু তোমাদের এক্সামে আসার মতোই। তাই পুরো ভিডিওটা তোমরা খুব মনোযোগ সহকারে দেখবে, ঠিক আছে? ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে। আর এই ক্লাস পিডিএফ তোমরা কোথায় পাবে? এই ক্লাস পিডিএফ পাবে আমাদের যে টেলিগ্রাম চ্যানেল রয়েছে, ঠিক আছে? টেলিগ্রাম চ্যানেল এবং হোয়াটসঅ্যাপ গ্রুপ, এই দুই গ্রুপে তোমরা পেয়ে যাবে ক্লাস পিডিএফগুলো। তোমরা অবশ্যই টেলিগ্রাম এবং হোয়াটসঅ্যাপে জয়েন করবে। লিঙ্ক ডেসক্রিপশানে দেওয়া রয়েছে। ক্লাস শেষে অবশ্যই সেখান থেকে জয়েন করে কিন্তু ক্লাস পিডিএফ ডাউনলোড করে একবার পুরো ক্লাসটি পড়ে নেবে। তাহলে দেখবে সমস্ত প্রশ্ন তোমার মাথায় একদম সেট হয়ে গিয়েছে, ঠিক আছে? ব্রেনে একদম সেট হয়ে যাবে। তাহলে চলো আর কথা না বাড়িয়ে আজকে আমাদের প্রথম প্রশ্ন দিয়ে শুরু করছি। কী আছে আমাদের প্রথম প্রশ্ন? চলো দেখো, প্রথম প্রশ্ন বলেছে পুংদেহের জনন এবং রেচনতন্ত্রের প্রান্তীয় সাধারণ নালী হলো, ঠিক আছে? জননের জন্য আর হলো রেচনতন্ত্রের জন্য, দুইয়েরই কাজ করবে একটি নালী। সেই নালীটি কি? অপশান দেওয়া আছে ভাস ডেফারেন্স, ভাসা ইফারেন্সিয়া, মূত্রনালী বা ইউরেথ্রা, নাকি গোবিনী। এখানে তোমাদের কারেক্ট আনসার হয়ে যাবে মূত্রনালী বা ইউরেথ্রা, ঠিক আছে? সি নাম্বার হয়ে যাবে তোমাদের রাইট আনসার। মূত্রনালী বা ইউরেথ্রা এই দুই জনন এবং রেচনতন্ত্রের জন্য কাজ করে থাকে। কিভাবে? দেখো, জননে সিমেনে স্পার্ম রিলিজ হবে মূত্রনালীর মাধ্যমে, এবং আমাদের যে ইউরিন রিলিজ হয় এই ইউরিনও রিলিজ হবে কিন্তু মূত্রনালীর মাধ্যমেই, ঠিক আছে? তাহলে স্পার্ম আর ইউরিন দুই বের হওয়ার জন্য একটাই মাত্র রাস্তা রয়েছে, সেটা হলো মূত্রনালী বা ইউরেথ্রা। তাই মূত্রনালী বা ইউরেথ্রাকে কিন্তু ইউরিনোজেনাইটাল ডাক্ট বলা হয়। কাদের জন্য? পুংদেহের জন্য, ঠিক আছে? চলো নেক্সট কোশ্চেন দেখব। 2 নম্বর প্রশ্ন বলেছে যে শুক্রাণুর উৎপাদনের সঠিক সজ্জাক্রমটি কী? শুক্রাণু যে উৎপন্ন হবে বা স্পার্ম যে উৎপন্ন হবে, সঠিক সজ্জাক্রমটি কী রয়েছে? মানে কিসের থেকে ধীরে 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 তারপর আমাদের স্পার্মাটোজোয়া অথবা স্পার্ম বা শুক্রাণু তৈরি হবে। অপশান দেওয়া আছে স্পার্মাটোগোনিয়া, স্পার্মাটোজোয়া, স্পার্মাটোসাইট, নাকি স্পার্মাটিড। অপশান বি স্পার্মাটোগোনিয়া, স্পার্মাটোসাইট, স্পার্মাটিড, স্পার্মাটোজোয়া। অপশান সি স্পার্মাটিড, স্পার্মাটোগোনিয়া, স্পার্মাটোসাইট, স্পার্মাটোজোয়া। অপশান ডি দেওয়া আছে স্পার্মাটোগোনিয়া, স্পার্মাটিড, স্পার্মাটোসাইট, নাকি স্পার্মাটোজোয়া। দেখো এখানে কিভাবে করব, আমরা জানি যে সবার শেষে তো স্পার্মাটোজোয়া আসবেই, ঠিক আছে? সবার শেষে স্পার্মাটোজোয়া আসবেই। তাহলে আমাদের এখানে স্পার্মাটিড দেওয়া আছে, এটা আমাদের কাটা চলে যাবে, তাহলে অপশানে আমাদের হচ্ছে না। এবারে দেখো সবার প্রথমে আসবে স্পার্মাটোগোনিয়া, এটাও আমরা জানি। দেখো স্পার্মাটোগোনিয়া এখানে রয়েছে, এখানে রয়েছে, এটাতে নেই, তাহলে অপশান সি আমাদের হবে না। এবারে আমাদের এখানে বের করতে হবে যে স্পার্মাটোগোনিয়ার পরে কী হবে, তাহলেই আমরা আনসারটি বের করতে পারবো। এবারে অপশান বিতে দেখো স্পার্মাটোগোনিয়ার পরে স্পার্মাটোসাইট, তারপরে দেওয়া আছে স্পার্মাটিড, তারপরে স্পার্মাটোজোয়া। আমাদের কারেক্ট আনসার হয়ে যাবে অপশান বি, ঠিক আছে? প্রথমে স্পার্মাটোগোনিয়া, তারপর স্পার্মাটোসাইট, তারপর স্পার্মাটিড, তারপর হলো স্পার্মাটোজোয়া। এটি হলো শুক্রাণু উৎপাদনের সঠিক সজ্জাক্রম। বুঝতে পারলে? ঠিক আছে, চলো 3 নম্বর প্রশ্ন দেখব। বলেছে মানবদেহের লেডিক কোষ নিম্নলিখিত কোনটির ক্ষরণের উৎস? ঠিক আছে, মানবদেহের যে লেডিক কোষ রয়েছে সেই লেডিক কোষ থেকে নিচের কোন হরমোনগুলি খরিত হবে? অপশান দেওয়া আছে প্রোজেস্টেরন, আন্তরিক মিউকাস, গ্লুকাগন, নাকি অ্যান্ড্রোজেন। খুব কমন আর খুব ইজি কোশ্চেন এটা। মানবদেহের লেডিক কোষ থেকে কোন হরমোন নিঃসৃত হবে? তোমাদের কারেক্ট আনসার হয়ে যাবে অপশান নাম্বার ডি, গ্লুকাগন, অ্যান্ড্রোজেন, ঠিক আছে? মানবদেহের লেডিক কোষ থেকে অ্যান্ড্রোজেন খরিত হবে। চলো নেক্সট কোশ্চেন দেখি। 4 নম্বর প্রশ্ন বলেছে মানবদেহের প্রাথমিক স্পার্মাটোসাইট অটোজোমের সংখ্যা। মানবদেহের যে প্রাথমিক স্পার্মাটোসাইট রয়েছে, স্পার্মাটোসাইট 2 প্রকারের হয়, প্রাথমিক স্পার্মাটোসাইট, তারপর হলো সেকেন্ডারি স্পার্মাটোসাইট। এই প্রাথমিক স্পার্মাটোসাইটে অটোজোমের সংখ্যা কত? অপশান আছে 46, 44, 23, নাকি 22। তোমাদের সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি, 44। যেহেতু বলেছে অটোজোমের সংখ্যা তাই আমাদের 44 হয়ে যাবে। আর যদি বলতো ক্রোমোজোম তাহলে হতো 46, ঠিক আছে? অটোজোম থাকে আমাদের 22 জোড়া আর সেক্স ক্রোমোজোম থাকে 1 জোড়া। এই হলো টোটাল 23 জোড়া। এখানে অটোজোম বলেছে তাই আমাদের 22 জোড়া ধরতে হবে, অর্থাৎ 44টি। নেক্সট 5 নম্বরে বলেছে সার্টোলি কোষের উপস্থিতি ও কাজ। সার্টোলি কোষের উপস্থিতি এবং কাজ, মানে সার্টোলি কোষ কোথায় দেখা যায় আর এই সার্টোলি কোষের কাজ কী? অপশান দেওয়া আছে ডিম্বাশয় ও প্রোজেস্টেরন নিঃসরণ, সেমিনিফারাস নালিকা ও জনন কোষে পুষ্টি যোগায়,
অপশন সি দেওয়া আছে অ্যাড্রিনাল কর্টেক্স ও অ্যাড্রিনালি নিঃসরণ নাকি অগ্নাশয় এবং সিসিকে নিঃসরণ। এখানে তোমাদের রাইট আনসার হয়ে যাবে অপশন নাম্বার বি, সেমিনিফেরাস নালিকা এবং জনন কোষে পুষ্টি যোগায়, এটি হলো তোমাদের রাইট আনসার। ঠিক আছে, তাহলে সার্টোলি সেল দেখা যাবে সেমিনিফেরাস নালিকায় এবং এর কাজ হলো জনন কোষকে পুষ্টি প্রদান করা। ঠিক আছে, তোমরা যারা যারা নতুন এই ভিডিও দেখছো তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, ভিডিওটিকে লাইক করে পাশে থাকবে। আর তোমরা যারা যারা আগের থেকেই আমাদের এই সেশনে চলছো তোমরাও অবশ্যই ভিডিওটিকে লাইক করে কমেন্টে জানাবে যে ভিডিওগুলো তোমাদের কীরকম লাগছে। আর যারা এখনও পর্যন্ত তোমরা সাবস্ক্রাইব করোনি, আগের থেকেই ভিডিও দেখছো, তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে আর সাবস্ক্রাইব করে বেল আইকনটি ট্যাপ করে রেখে দেবে যাতে কোনো ক্লাসের নোটিফিকেশান মিস না হয়। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেন দেখি কী আছে। আচ্ছা দেখো, নেক্সট একটি স্লাইড দেওয়া রয়েছে। এখানে দেখো এটা হলো শুক্রাশয়ের ভিতরের স্ট্রাকচার, আর তার মধ্যে এই যে স্ট্রাকচারটি আমি লাল কালার দিয়ে দেখিয়ে দিয়েছি এটাই হলো তোমাদের সার্টোলি সেল। ঠিক আছে, এখানে লেখা আছে, দেখো দেখাচ্ছি, এই দেখো এই হলো সার্টোলি সেল। এই যে মাঝের অংশটা দেখা যাচ্ছে এটা হলো সার্টোলি সেল। এখানে এই স্পার্মের মাথাগুলো যুক্ত অবস্থায় থাকে, ঠিক আছে, এমবেডেড থাকে। আর এই সার্টোলি সেলই সেই জনন কোষকে অর্থাৎ স্পার্মগুলোকে কী করে, পুষ্টি যোগান দেয়। ঠিক আছে, বোঝা গেল? চলো নেক্সট 6 নম্বর প্রশ্ন বলেছে সার্টোলি কোষের উপস্থিতি লক্ষ্য করা যায়। সার্টোলি কোষের উপস্থিতি মানে সার্টোলি কোষ কোথায় দেখতে পাওয়া যায়? মাত্রই করলাম, ইজি কোশ্চেন, রিপিট হয়ে গিয়েছে বলতে পারো। অপশান দেওয়া আছে অগ্নাশয়, ডিম্বাশয়, শুক্রাশয় নাকি যকৃৎ। তোমাদের রাইট আনসার হয়ে যাবে অপশান সি, শুক্রাশয়। শুক্রাশয়েই সার্টোলি কোষ দেখা যায়। নেক্সট 7 নম্বর প্রশ্ন দেখব, বলেছে মানুষের শুক্রাণুতে প্যাঁচানোভাবে সজ্জিত মাইটোকন্ড্রিয়া উপস্থিত কোথায়? মানুষের শুক্রাণুতে প্যাঁচানোভাবে সজ্জিত মাইটোকন্ড্রিয়া উপস্থিত কোন অংশে? শুক্রাণুর কোন অংশে? অপশান দেওয়া আছে মস্তিষ্কে, মধ্যাংশে, পুচ্ছের শেষাংশে নাকি পুচ্ছের প্রধান অংশে। তোমাদের রাইট আনসার হয়ে যাবে অপশান নাম্বার বি, মধ্যাংশে। ঠিক আছে, শুক্রাণুর মধ্যাংশে মাইটোকন্ড্রিয়া প্যাঁচানোভাবে সজ্জিত থাকে। আমরা যদি শুক্রাণুর স্ট্রাকচার দেখি তাহলে সেখানে আমরা খুব ভালোভাবে বুঝতে পারবো। দেখো এই হলো শুক্রাণু, এটা হলো শুক্রাণুর হেড, ঠিক আছে, মাথা। এই মাঝের এটা হলো মধ্যাংশ আর এটা হলো টেল। এই মধ্যাংশে দেখো এই যে এই জায়গাটায় এই যে স্পাইরালি যে সজ্জিত রয়েছে এগুলোই হলো গিয়ে তোমাদের মাইটোকন্ড্রিয়া। ঠিক আছে, এই যে মিডল পিস মধ্যাংশ, আর এখানে দেখো মাইটোকন্ড্রিয়া কিন্তু চিহ্নিত করে দেওয়া আছে। এনার্জি সোর্স অফ সুইমিং, মানে এই যে স্পার্ম যে সাঁতার কাটবে এই সাঁতারের জন্য কিন্তু তাকে শক্তি প্রদান করবে মাইটোকন্ড্রিয়া। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেন দেখবো। 8 নম্বর প্রশ্ন বলেছে প্রতিবার নিক্ষেপণে গড়ে কত সংখ্যক শুক্রাণু উপস্থিত থাকে? প্রতিবার, ঠিক আছে, ইজাকুলেশনে বা নিক্ষেপণে গড়ে কত সংখ্যক শুক্রাণু উপস্থিত থাকে? অপশান দেওয়া আছে 200 মিলিয়ন, 300 মিলিয়ন, 400 মিলিয়ন নাকি 500 মিলিয়ন। তোমাদের রাইট আনসার হয়ে যাবে অপশান বি, 300 মিলিয়ন। ঠিক আছে, একবার ইজাকুলেশন করলে সেখানে গড়ে 300 মিলিয়নের মতন স্পার্ম থাকে। বুঝতে পারলে? চলো 9 নম্বর প্রশ্ন দেখব। বলেছে বীর্যে শুক্রাণুর সংখ্যা স্বাভাবিকের তুলনায় হ্রাস পেলে তাকে কি বলা হয়? ঠিক আছে, বীর্যে অথবা সিমেনে বলতে হবে, সিমেনে যদি স্পার্মের সংখ্যা কমে যায় স্বাভাবিকের তুলনায় হ্রাস পেয়ে যায়, স্বাভাবিক আমরা দেখলাম যে 300 মিলিয়নের মতন থাকে, এবারে এর থেকে যদি হ্রাস পেয়ে যায় তাহলে সেই রোগকে আমরা কি বলবো? অপশান দেওয়া আছে অলিগোস্পার্মিয়া, অ্যাজোস্পার্মিয়া, ভেরিলিজম নাকি ইম্পোর্টেলি। এখানে তোমাদের রাইট আনসার হয়ে যাবে অপশান এ, অলিগোস্পার্মিয়া। ঠিক আছে, ইম্পর্টেন্ট কোশ্চেন, স্টার মার্ক দিয়ে রাখবে। যদি বীর্যে শুক্রাণুর সংখ্যা স্বাভাবিকের তুলনায় কমে যায় তাহলে আমরা তাকে কি বলবো? অলিগোস্পার্মিয়া বলবো। চলো নেক্সট 10 নম্বর প্রশ্ন বলেছে রাসায়নিক ফার্টিলাইজিন উৎপন্ন হয় যেখান থেকে। ফার্টিলাইজিন নামক রাসায়নিক পদার্থটি উৎপন্ন হবে কোথা থেকে? অপশান আছে পোলার বডি, শুক্রাণুর মধ্যখণ্ড, অ্যাক্রোজোম নাকি পরিণত ডিম্ব। কারেক্ট আনসার হয়ে যাবে তোমাদের অপশান ডি, পরিণত ডিম্ব। এই ফার্টিলাইজিন নামক যে রাসায়নিক উপাদানটি রয়েছে এটি পরিণত ডিম্ব থেকেই তৈরি হবে। চলো নেক্সট 11 নম্বর প্রশ্ন বলেছে টেস্টোস্টেরন খরিত হয় যেখান থেকে। টেস্টোস্টেরন কোথা থেকে খরিত হবে? অপশান দেওয়া আছে ডিম্বাশয়, পিত্তাশয়, শুক্রাশয় নাকি অগ্নাশয়। ইম্পর্ট্যান্ট, এইরকম ছোটো ছোটো কোশ্চেনই তোমাদের এএনএম জিএনএম কিন্তু জিজ্ঞেস করে। ঠিক আছে, এই চ্যাপ্টার থেকে বেশি ডিটেলসে যাবে না কারণ ক্লাস 9-10-এ কিন্তু এই চ্যাপ্টারটি আলাদাভাবে দেওয়া নেই। ঠিক আছে, একটি চ্যাপ্টারের সাথেই এটি একটি টপিক হিসেবে জননে টপিক হিসেবে দেওয়া আছে। এটার এক্সট্রা এলাবোরেট কোনো ভার্সন তোমাদের 9-10-এ দেওয়া নেই। আর এই মানব জনন পড়তে হয় ক্লাস 12-এ যেখানে ডিটেলসে পড়ানো হয়। তাই এইরকম ছোটো ছোটো কোশ্চেনই কিন্তু আশা করা যায় যে তোমাদের এএনএম জিএনএমে আসবে। তাহলে এখানে কোশ্চেনে বলেছে যে টেস্টোস্টেরন খরিত হয় যেখান থেকে। অপশান ডিম্বাশয়, পিত্তাশয়, শুক্রাশয়, অগ্নাশয়। আশা করছি তোমরা সকলেই আনসার করেছো। সঠিক উত্তর হয়ে যাবে তোমাদের অপশান সি, শুক্রাশয়। ঠিক আছে, টেস্টোস্টেরন খরিত হয় শুক্রাশয় থেকে। নেক্সট 12 নম্বর প্রশ্ন বলেছে শুক্রাণুর মস্তকের অগ্রভাগের টুপির মতো অংশটিকে কী বলে? আমরা শুক্রাণু দেখলাম
এরকম থাকবে, মাঝখানে মিডল পিস, তারপরে টেল। এই যে মস্তকের অংশটি, টুপির মতো অংশটা, এই টুপির মতো অংশটিকে আমরা কী বলবো? এখানে টুপির মতো একটা অংশ থাকবে, এই টুপির মতো অংশটিকে আমরা কী বলবো? অপশান আছে অ্যালোজোম, নিউক্লিয়াস, অ্যাক্রোজোম নাকি সেন্ট্রোজোম। এখানে তোমাদের কারেক্ট আনসার হয়ে যাবে অপশান সি, অ্যাক্রোজোম। ঠিক আছে, এই যে টুপির মতো অংশটা এখানে থাকবে, এই টুপির মতো অংশটাকে আমরা কী বলবো? অ্যাক্রোজোম বলবো। এই হেড আর হেডের যে টুপির মতো অংশটা সেটাকে আমরা অ্যাক্রোজোম বলবো। বোঝা গেল? দেখো, এই অ্যাক্রোজোম থেকে কিন্তু দুটো কোশ্চেন এসেছে তোমাদের 3 বছরে। ঠিক আছে, স্পার্মের স্ট্রাকচার খুব ইম্পর্টেন্ট তোমাদের জন্য, তাই এই কোশ্চেনটিকেও আমি স্টার মার্ক দিয়ে রাখবো, কারণ এই কোশ্চেনটি আসতেই পারে। চলো নেক্সট 13 নম্বর প্রশ্ন দেখব। বলেছে জনন কোষ উৎপাদন পদ্ধতি হলো, ঠিক আছে, স্ত্রী এবং পুংদেহে যে জনন কোষ উৎপাদন হয়, এই জনন কোষ বা গ্যামিট উৎপন্ন হয়, এই পদ্ধতিটিকে আমরা কি বলি? অপশান আছে গ্যামিটোজেনেসিস, সাইটোজেনেসিস, লাইসিস নাকি ফটোলাইসিস। এখানে তোমাদের কারেক্ট আনসার হয়ে যাবে অপশান এ, গ্যামিটোজেনেসিস। তাহলে গ্যামিট ফর্মেশনের যে পদ্ধতি, সেই পদ্ধতিকে আমরা কি বলবো? গ্যামিটোজেনেসিস। ঠিক আছে, গ্যামেট আর জেনেসিস মানে তৈরি করা বা উৎপাদন, তাহলে এই জন্য জনন কোষ উৎপাদনের যে পদ্ধতি সেটাকে আমরা গ্যামিটোজেনেসিস বলে থাকি। চলো নেক্সট 14 নম্বর প্রশ্ন। বলেছে শুক্রাণুর সক্রিয়তা বৃদ্ধিকে বলা হয়। ঠিক আছে, শুক্রাণু যখন একজন পুংদেহ থেকে নির্গত হবে তখন কিন্তু সেটি সক্রিয় অবস্থায় থাকে না। তারপর এই শুক্রাণু যখন ফিমেল রিপ্রোডাক্টিভ ট্র্যাক্টে এন্ট্রি নেবে তখন কিন্তু সেই শুক্রাণুর সক্রিয়তা বৃদ্ধি পাবে, মানে সে তখন ডিম্বাণুকে ফার্টিলাইজ করতে অ্যাবেল হবে, সক্ষম হবে। এই যে সক্রিয়তা বৃদ্ধির যে প্রসেসটা, এটাকে আমরা কি বলবো? অপশান আছে ইমপ্লান্টেশন, ক্যাপাসিটেশন, ফার্টিলাইজেশন নাকি লাইগেশন। এখানে তোমাদের কারেক্ট আনসার হয়ে যাবে অপশান নাম্বার বি, ক্যাপাসিটেশন। ঠিক আছে, তাহলে শুক্রাণুর সক্রিয়তা বৃদ্ধিকে বলা হয় ক্যাপাসিটেশন, যেটা কোথায় হবে? ফিমেল রিপ্রোডাক্টিভ ট্র্যাক্টে। ঠিক আছে, চলো নেক্সট 15 নম্বর প্রশ্ন দেখব। বলেছে শুক্রাশয়ের লেডিক কোষ থেকে নিঃসৃত হয়, শুক্রাশয়ের লেডিক কোষ থেকে কোন হরমোন নিঃসৃত হবে? অপশান আছে প্রোজেস্টেরন, টেস্টোস্টেরন, রিল্যাক্সিন নাকি ইস্ট্রোজেন। কী হবে সঠিক উত্তর? তোমরা নিজেরাই আগে আনসার পিক করো, তারপরে কিন্তু সলিউশন দেখবে। আমি বারবার প্রতিটি ভিডিওতে একই কথা বলছি, তোমরা যারা যারা নতুন তোমরা শুনে নাও। এই চ্যানেলে যদি তোমরা ক্লাস করতে চাও তাহলে কিন্তু তোমাদের এইভাবেই করতে হবে। কোশ্চেন আসবে, ভিডিও পজ করবে, নিজেরাই আগে আনসার পিক করবে, তারপরেই সলিউশন দেখবে। চলো, এখানে রাইট আনসার কী হয়ে যাবে তোমাদের? অপশান নাম্বার বি হয়ে যাবে রাইট আনসার। শুক্রাশয়ের লেডিক কোষ থেকে নিঃসৃত হয় কি? টেস্টোস্টেরন। বুঝতে পারলে? টেস্টোস্টেরন নিঃসৃত হয়। ঠিক আছে, চলো নেক্সট 16 নম্বর প্রশ্ন। বলেছে শুক্রাণুর নিউক্লিয়াসে অধিক মাত্রায় থাকে, শুক্রাণুর নিউক্লিয়াসে কোন অ্যামিনো অ্যাসিডটি অধিক মাত্রায় থাকবে? অপশান আছে আর্জিনিন, হিস্টিডিন, লাইসিন নাকি লিউসিন। এখানে তোমাদের কারেক্ট আনসার হয়ে যাবে অপশান এ, আর্জিনিন। ঠিক আছে, শুক্রাণুর নিউক্লিয়াসে অধিক মাত্রায় থাকবে আর্জিনিন নামক এই অ্যামাইনো অ্যাসিডটি। চলো নেক্সট 17 নম্বর প্রশ্ন। দেখো, এখান থেকে তোমাদের একটা কোশ্চেন এসেছে 2022-এ মেবি। ঠিক আছে, যে তোমাদের জিজ্ঞেস করেছে যে প্রাথমিক স্পার্মাটোসাইটের প্লয়েডি কত? ঠিক আছে, এন নাকি 2n, এটা তোমাদের জিজ্ঞেস করেছে। তা আমরা এখানে সবগুলো দেখে নেব যে কার প্লয়েডি কত, এন নাকি 2n। চলো দেখে নিই। দেখো, স্পার্মাটোগোনিয়া, সবার প্রথমে স্পার্মাটোগোনিয়া থাকে, তারপর প্রাথমিক স্পার্মাটোসাইট, তারপর গৌণ স্পার্মাটোসাইট, তারপর স্পার্মাটিড, তারপরেই হলো স্পার্মাটোজোয়া। এবারে প্রাথমিক স্পার্মাটোসাইট হলো 2n, প্রাথমিক স্পার্মাটোসাইট হলো 2n, গৌণ স্পার্মাটোসাইট হলো n, স্পার্মাটিড হলো n, আর হলো স্পার্মাটোজোয়া হলো n। তাহলে প্রথম যে দুটো ভাগ রয়েছে স্পার্মাটোগোনিয়া, তারপর স্পার্মাটোগোনিয়া থেকে তৈরি হবে প্রাথমিক স্পার্মাটোসাইট, এই দুটোই থাকে 2n বা ডিপ্লয়েড। আর তারপর প্রাথমিক স্পার্মাটোসাইট থেকে যখনই গৌণ স্পার্মাটোসাইট তৈরি হবে তখন সেটা হয়ে যাবে n, আর তারপরেই কিন্তু স্পার্ম পর্যন্ত সেটা n চলতে থাকবে। তাহলে প্রাথমিক স্পার্মাটোসাইট থেকে যখন গৌণ স্পার্মাটোসাইট তৈরি হবে তখন কি হচ্ছে? সেখানে ক্রোমোজোমের সংখ্যা কমে যাচ্ছে। তার মানে সেখানে কোন পদ্ধতিতে ক্রোমোজোমের সংখ্যা কমে? মিওসিস পদ্ধতিতে। তাহলে প্রাথমিক স্পার্মাটোসাইট থেকে যখন গৌণ স্পার্মাটোসাইট তৈরি হবে তখন সেখানে কিন্তু মিওসিস ঘটবে। বুঝতে পারলে? এভাবেই কিন্তু তোমাদের কনসেপচুয়ালি কোশ্চেন জিজ্ঞেস করতেই পারে। তাহলে সুতরাং ভালো মতো তোমরা ক্লাসগুলো শুনবে, আর কী কী লেখা আছে এক্সট্রা টপিক আমি কী বলছি সেগুলো কিন্তু খাতায় তোমরা এক্সট্রা করে লিখে রাখবে। চলো দেখি নেক্সট। এই যে এখানে দেখো আমি পুরো চার্টটি দিয়ে দিয়েছি। দেখো, এখানে স্পার্মাটোগোনিয়া 2n, তারপরে স্পার্মাটোগোনিয়ার থেকে টাইপ এ স্পার্মাটোগোনিয়া, টাইপ বি স্পার্মাটোগোনিয়া, তারপর এই স্পার্মাটোগোনিয়া থেকে তৈরি হবে প্রাইমারি স্পার্মাটোসাইট, তারপর সেখান থেকে সেকেন্ডারি স্পার্মাটোসাইট, তারপর সেকেন্ডারি স্পার্মাটোসাইট থেকে স্পার্মাটিড, আর অবশেষে স্পার্মাটিড থেকে স্পার্ম তৈরি হয়ে যাবে, যেটাকে আমরা স্পার্মাটোজোয়াও বলে থাকি। চলো নেক্সট 14 নম্বর প্রশ্ন। বলেছে রজস্রাব হয় যার অভাবে, রজস্রাব বা মেনস্ট্রুয়াল যে বলা হয়, মেনস্ট্রুয়াল সাইকেল বা রজস্রাব যার অভাবে হবে, কোন হরমোনের অভাবে রজস্রাব হয়ে থাকে? অপশান দেওয়া আছে অক্সিটোসিন, ভেসোপ্রেসিন, প্রোজেস্টেরন নাকি এফএসএইচ।
এখানে তোমাদের কারেক্ট আনসার হয়ে যাবে অপশন নাম্বার সি, প্রজেস্টেরনের অভাবে কিন্তু রজস্রাব হয়ে থাকে। তাহলে স্ত্রী দেহে যদি প্রজেস্টেরনের অভাব দেখা দেয় তাহলে তখনই তাদের মধ্যে কী হয়, মেনস্ট্রুয়াল সাইকেলের শুরু হয়, স্টার্ট হয়, অথবা রজস্রাব শুরু হয়ে যায়। ঠিক আছে, চলো নেক্সট 19 নম্বর প্রশ্ন বলেছে মানুষের স্বাভাবিক রজতচক্রের সময় কোন দিনটিতে সর্বাধিক পরিমাণে এলএইচ নিঃসৃত হয়? অপশান দেওয়া আছে পঞ্চম, একাদশ, চতুর্দশতম নাকি বিংশ। পঞ্চম হলো 5তম দিনে, নাকি একাদশ মানে 11, তারপরে চতুর্দশ 14, তারপর বিংশ হলো 20। কোন দিনটিতে এলএইচের পরিমাণ সবথেকে বেশি থাকে? ইম্পর্টেন্ট কোশ্চেন, স্টারমার্ক দিয়ে রাখবে। কারেক্ট আনসার হয়ে গেল তোমাদের অপশান সি, চতুর্দশতম। যদি মানুষের স্বাভাবিক রজতচক্র 28 দিনের হয়ে থাকে, যদি রজতচক্রের দিন বা মেনস্ট্রুয়াল সাইকেল 28 দিনের হয়ে থাকে, তাহলে 14তম দিনে এলএইচের মান অত্যাধিক পরিমাণে বেড়ে যাবে। আর এই এলএইচের মান বেড়ে যাওয়ার ফলেই কি নিশ্চিত হবে? ডিম্বাণুর নিঃসরণ হবে, ফলিকল থেকে ডিম্বাণুর নিঃসরণ হবে। ঠিক আছে, এভাবেও কোশ্চেন আসে যে ওভিউলেশনে বা ডিম্বাণু নিঃসরণে কোন হরমোন সাহায্য করে, সেটার আনসার হয়ে যাবে আমাদের এলএইচ। আর এই 14তম দিনেই এলএইচ বেশি পরিমাণে নির্গত হয়, তাই জন্যই কিন্তু ফলিকল থেকে ডিম্বাণুর নিঃসরণ ঘটে। ঠিক আছে, বুঝতে পারলে? চলো এবারে দেখব এখানে যে কোন হরমোন কোন দিনে বেড়ে যায় আর কোন সময় বেড়ে যায়। এটা যদিও তোমাদের প্রয়োজন নেই, এটা ক্লাস 12-এর কনসেপ্ট একটা, তবু আমি তোমাদের হালকা বুঝিয়ে দিচ্ছি। দেখো আমি এই কোশ্চেনের বেসিসেই বুঝিয়ে দিচ্ছি। এই দেখো এখানে 13 থেকে 15 দিন দেওয়া আছে, মাঝে ধরো 14 দিন। এই 14 দিনে দেখো এলএইচের মানটা কিন্তু অত্যাধিক পরিমাণে বেড়ে গিয়েছে। এর ফলেই কী হবে, এই যে ফলিকল রয়েছে, এই ফলিকল থেকে একটা ডিম্বাণু বেরিয়ে যাবে। এটাকেই আমরা ডিম্বাণু নিঃসরণ অথবা ওভিউলেশন বলে থাকি। তাহলে ডিম্বাণু নিঃসরণ বা ওভিউলেশনে হেল্প করে কে? এলএইচ নামক হরমোনটি। বোঝা গেল? চলো নেক্সট 20 নম্বর প্রশ্ন দেখব। বলেছে প্রসব ক্রিয়ার সংকেত উদ্ভূত হয় যা থেকে। প্রসব ক্রিয়া বা আমরা যেটাকে পার্চুরেশন বলে থাকি, এই প্রসব ক্রিয়ার সংকেত উদ্ভূত হবে কোথা থেকে? মানে বেবি ম্যাচিওর হওয়ার পরে যে ডেলিভারি হবে, সেই ডেলিভারির যে সংকেত একটা প্রদান করবে, সেই সংকেতটা কোথা থেকে আসবে? অপশান দেওয়া আছে অমরা, অপশান বি দেওয়া আছে পূর্ণ বিকশিত ভ্রূণ, অপশান সিতে দেওয়া আছে উভয়ই, মানে অমরা এবং পূর্ণ বিকশিত ভ্রূণ উভয় থেকেই, নাকি মাতার পিটুইটারি থেকে নিশ্চিত অক্সিটোসিন থেকে। দেখো এটার কারেক্ট আনসার হয়ে যাবে তোমাদের অপশান সি, উভয়ই। অমরা এবং পূর্ণ বিকশিত ভ্রূণ এই দুই থেকেই প্রসবক্রিয়ার সংকেত উদ্ভূত হবে, আর তারপর সেই সংকেত মাতার পিটুইটারি থেকে অক্সিটোসিন নিশ্চিত হতে সাহায্য করবে। ঠিক আছে, আর এই অক্সিটোসিন যখনই নির্গত হবে তখন যে মায়ের যে ইউটেরাইন ওয়াল রয়েছে, সেই ইউটেরাইন ওয়ালের মধ্যে কন্ট্রাকশন, ঠিক আছে, কন্ট্রাকশন বা সংকোচনের সৃষ্টি হবে, আর তার ফলেই কিন্তু বেবি ডেলিভারি সম্ভব হয়। ঠিক আছে, চলো আমরা 20টি প্রশ্ন দেখে নিয়েছি। এখনও পর্যন্ত তোমরা যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, বেল আইকনটি ট্যাপ করে দাও যাতে নোটিফিকেশান মিস না হয়। আর ভিডিওটি এতদূর পর্যন্ত যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক বাটনটি প্রেস করে দিও, আর কমেন্টে জানিও যে এতদূর পর্যন্ত সব কোশ্চেন বেস্ট ছিল। ঠিক আছে, আর তোমাদের বন্ধুবান্ধবদের মধ্যেও শেয়ার করে দিও এই ভিডিওটি অথবা চ্যানেলটিকে, তারাও যাতে এই ভিডিও বা এই চ্যানেল থেকে কিছু শিখতে পারে, যারা যারা ANM GNM 2024-এর জন্য প্রিপারেশন নিচ্ছে। ঠিক আছে, চলো 21 নম্বর প্রশ্ন দেখব। বলেছে নিষেক কোথায় ঘটে? নিষেক বা ফার্টিলাইজেশন কোথায় ঘটবে? অপশান দেওয়া আছে জরায়ু, গোবিনী, জনিপথ, নাকি ফ্যালোপিয়ান নালী। ইম্পর্টেন্ট কোশ্চেন, এরকম ছোটো ছোটো কোশ্চেনই তোমাদের জন্য ইম্পর্টেন্ট, আমি আগেও বলছি এবারও বলছি। ঠিক আছে, এখানে তোমাদের কারেক্ট আনসার হয়ে যাবে অপশান ডি, ফ্যালোপিয়ান নালীতে। ঠিক আছে, নিষেক কোথায় ঘটবে? অপশান ডি রাইট আনসার, ফ্যালোপিয়ান নালীতে নিষেক ঘটে। এই ছবিটি তোমরা ভালো মতো দেখো, এখানে এটা হলো ফিমেল রিপ্রোডাক্টিভ বিভিন্ন অর্গান এবং ট্র্যাক্ট এখানে দেওয়া রয়েছে। এখানে দেখো এই যে গোল অংশটি রয়েছে এটাকে আমরা কি বলবো? ওভেরি বলবো। ঠিক আছে, তারপর এই যে নালিকাটা এটাকে আমরা কি বলবো? ফ্যালোপিয়ান টিউব বলবো। ঠিক আছে, আর ফ্যালোপিয়ান টিউবের যে অংশগুলো রয়েছে সেটাকে আমরা এটাকে ইস্থমাস বলবো। এই মাঝের যে ফোলা অংশটি রয়েছে এই ফোলা অংশটিকে অ্যাম্পুলা বলবো, আর তারপর এই অংশটিকে আমরা ইনফান্টিবুলাম বলবো। আর ইনফান্টিবুলামে যে আঙুলের মতন প্রজেকশনগুলো রয়েছে সেগুলোকে আমরা কি বলবো? ফিমব্রি বলবো। ঠিক আছে, এই ওভেরির থেকে ডিম্বাণু যখনই নিঃসরণ হবে তখন এই ফিমব্রিগুলো আঙুলের মতন করে, ঠিক আছে, এই ডিম্বাণুকে নিজের দিকে টেনে নিয়ে আসবে। ঠিক আছে, তারপর এই ডিম্বাণু যখন অ্যাম্পুলের রিজনে আসবে, আর স্পার্ম কী করবে? এই দিক দিয়ে সাঁতার কাটতে কাটতে এখানে আসবে, এখানে এসে এই অ্যাম্পুলের রিজিয়নে যখন ডিম্বাণুর সাথে স্পার্মের মিলন ঘটবে তখন সেখানে কী হবে? ফার্টিলাইজেশন দেখা দেবে। ঠিক আছে, তাহলে ফার্টিলাইজেশন বা নিষেক কোথায় ঘটবে? ফ্যালোপিয়ান টিউবে। চলো নেক্সট, যা কি বলেছে দুগ্ধ ক্ষরণের প্রাথমিক দিনগুলিতে মাতৃদুগ্ধের সর্বাধিক পরিমাণে থাকে। দেখো প্রাথমিক দিনের দুগ্ধগুলো দেখতে এরকম হয়, আর তারপর স্বাভাবিক দুধ তো যেরকম হয় সাদা, প্রাথমিক দুধগুলো একটু হলদে রঙের হয়। ঠিক আছে, এই হলদে রঙে যে দুধটা রয়েছে সেটাকে আমরা কলস্ট্রাম বলে থাকি। এই কলস্ট্রামে কোন ইমিউনোগ্লোবিনটি বেশি পরিমাণে থাকে? অপশান দেওয়া আছে IgA, IgG, IgM, নাকি IgE।
ইম্পর্টেন্ট কোশ্চেন, কারেক্ট আনসার হয়ে যাবে তোমাদের অপশান এ, IgA। তাহলে দুগ্ধক্ষরণের প্রাথমিক দিনগুলিতে মাতৃদুগ্ধের সর্বাধিক পরিমাণে থাকে IgA। আর এই প্রাথমিক দিনের যে মাতৃদুগ্ধ রয়েছে এটাকে আমরা কি বলি? কলোস্ট্রাম বলি। এটাও কিন্তু তোমাদের কোশ্চেনে আসতে পারে। চলো নেক্সট 23 নম্বর প্রশ্ন দেখি। বলছে পিত্তগ্রন্থি নিঃসৃত হরমোন হলো, ঠিক আছে, পিত্তগ্রন্থি থেকে কোন হরমোন নিঃসৃত হয়? অপশান দেওয়া আছে ইস্ট্রোজেন, প্রোজেস্টেরন, উভয়ই নাকি অ্যান্ড্রোজেন। এখানে তোমাদের কারেক্ট আনসার হয়ে যাবে অপশান বি, প্রোজেস্টেরন। তাহলে পিত্তগ্রন্থি থেকে প্রোজেস্টেরন নামক হরমোনটি নিঃসৃত হয়। নেক্সট 24 নম্বর প্রশ্ন বলেছে প্রসবের সময় দুগ্ধক্ষরণে দায়ী হরমোনটি হলো। প্রসবের সময় দুগ্ধক্ষরণে দায়ী হরমোনটি নাম কি? অপশান দেওয়া আছে ICSH, FSH, প্রোল্যাকটিন নাকি LH। দুগ্ধক্ষরণে বলেছে, কারেক্ট আনসার হবে তোমাদের অপশান সি, প্রোল্যাকটিন। তাহলে প্রসবকালে দুগ্ধক্ষরণে যে হরমোনটি সাহায্য করে সেটি হলো প্রোল্যাকটিন। নেক্সট 25 নম্বর প্রশ্ন বলেছে ডিম্বাশয়ের নিকটবর্তী ফ্যালোপিয়ান নালীর অংশটি। ডিম্বাশয়ের নিকটবর্তী ফ্যালোপিয়ান নালীর অংশটি কি? ডিম্বাশয় বা ওভারির কাছাকাছি যে অংশটি রয়েছে ফ্যালোপিয়ান টিউবের সেটির নাম কি? অপশান দেওয়া আছে ইসথমাস, ইনফান্ডিবুলাম, সার্ভিক্স নাকি অ্যাম্পুলা। ছবিতে তোমরা দেখেছো, বলেছিলাম ইনফান্ডিবুলাম কোনটা, আর ইনফান্ডিবুলামই কিন্তু ডিম্বাশয়ের কাছাকাছি ছিল। রাইট আনসার হয়ে যাবে আমাদের অপশান বি, ইনফান্ডিবুলাম। তাহলে ডিম্বাশয়ের নিকটবর্তী ফ্যালোপিয়ান টিউবের যে অংশটি সেটি হলো ইনফান্ডিবুলাম। আর যদি তোমাদের বলতো যে ইউটেরাসের নিকটবর্তী ফ্যালোপিয়ান নালীর অংশটি কি, সেটি হয়ে যেত কিন্তু তোমাদের ইসথমাস। ঠিক আছে, যদি ইউটেরাসের বলে তাহলে হবে ইসথমাস, আর যদি ডিম্বাশয়ের বলে তাহলে সেটা হয়ে যাবে ইনফান্ডিবুলাম। চলো নেক্সট 26 নম্বর প্রশ্ন দেখব। বলেছে নিম্নলিখিত কোনটি প্রসবকে উদ্দীপিত করে? ঠিক আছে, কোন হরমোনটি প্রসবকে উদ্দীপিত করে? অপশান দেওয়া আছে ভেসোপ্রেসিন, অক্সিটোসিন, GH নাকি FSH। দেখো এখানে ভেসোপ্রেসিন বা ADH হবে না, এটি কি করে? ADH বা অ্যান্টিডাইউরেটিক হরমোন অথবা ভেসোপ্রেসিন, এটি যে আমাদের নেফ্রন রয়েছে, নেফ্রনের ডিস্টাল কনভলিউটেড টিউবওয়েল থেকে কিন্তু জলকে শোষণ করতে সাহায্য করে। তারপর GH গ্রোথ হরমোন, এটা মানুষের বৃদ্ধি বাড়াতে এবং বৃদ্ধি কমাতে সাহায্য করে। আর FSH ফলিকল স্টিমুলেটিং হরমোন, এটি স্ত্রী দেহে যে ফলিকলগুলো রয়েছে সেই ফলিকলের বৃদ্ধিতে সাহায্য করে। তাহলে প্রসবে আমাদের সাহায্য করবে কে? অক্সিটোসিন। ঠিক আছে, প্রসবকালে সংকেত প্রদান করে কে? অমরা এবং কি ম্যাচিওর যে বেবি সেই বেবি। আর সেই সংকেত প্রদানের পর মায়ের পিটুইটারি থেকে কি এই অক্সিটোসিন নামক হরমোনটি নিঃসৃত হবে, যার ফলে ইউটেরাসের মধ্যে কন্ট্রাকশনের সৃষ্টি হবে এবং বেবি ডেলিভারি পসিবল হবে। ঠিক আছে, তাহলে প্রসবকে উদ্দীপিত করবে কোন হরমোনটি? সেটি হলো অপশন নাম্বার বি, অক্সিটোসিন। নেক্সট 27 নম্বর প্রশ্ন বলেছে কোন হরমোন দ্বারা সার্টোলি কোষ নিয়ন্ত্রিত হয়? এটা আমি একটি ট্রিক দিয়ে বুঝিয়ে দেবো তোমাদের, যে সার্টোলি কোষ এবং লেডিক কোষকে কোন কোন হরমোন নিয়ন্ত্রণ করে। অপশান দেওয়া আছে FSH, LH, GH নাকি ACTH। তোমাদের রাইট আনসার হয়ে যাবে FSH। ঠিক আছে, FSH সার্টোলি সেলকে উদ্দীপিত বা নিয়ন্ত্রণ করে। দেখো এখানে আমাদের একটা আছে সার্টোলি কোষ আর একটা আছে লেডিক কোষ, আর হরমোনও আমাদের এখানে দুটো পড়তে হবে, FSH আর হলো LH। তাহলে এই যে লেডিক কোষকে নিয়ন্ত্রণ করবে, মাথায় রাখবে LH, আর সার্টোলি কোষকে নিয়ন্ত্রণ করবে FSH। দেখো লেডিক কোষে L আছে আর এখানে LH-এ L আছে, আর এখানে সার্টোলি সেলে S আছে আর FSH-এ S আছে। এভাবে মাথায় রাখবে যে সার্টোলি সেলকে নিয়ন্ত্রিত করবে FSH আর লেডিক কোষকে নিয়ন্ত্রণ করবে LH। চলো নেক্সট 28 নম্বর প্রশ্ন দেখব। বলেছে মানব দেহের অমরা থেকে নিঃসৃত হয় না। এটা তোমাদের একটি PYQ, কিন্তু এখানে অপশানগুলো আলাদা রয়েছে। ঠিক আছে, দেখো অপশান আছে HCG, ইস্ট্রোজেন, প্রোজেস্টেরন নাকি প্রোল্যাকটিন। HCG-র ফুল ফর্ম বলে দিই, হিউম্যান কোরিওনিক গনাডোট্রপিন। তাহলে মানব দেহের অমরা থেকে নিঃসৃত হয় না, অমরা অথবা প্ল্যাসেন্টা থেকে কোন হরমোন নিঃসৃত হয় না? কারেক্ট আনসার অপশান ডি, প্রোল্যাকটিন। মানব দেহের অমরা থেকে বা প্ল্যাসেন্টা থেকে প্রোল্যাকটিন নামক হরমোনটি নিঃসৃত হয় না। HCG, হিউম্যান কোরিওনিক গনাডোট্রপিন, ইস্ট্রোজেন এবং প্রোজেস্টেরন এগুলো সবগুলি প্ল্যাসেন্টা বা অমরা থেকে নির্গত হয় বা নিঃসৃত হয়, কিন্তু প্রোল্যাকটিন হয় না। প্রোল্যাকটিন কোথা থেকে হয়? প্রোল্যাকটিন হলো পিটুইটারি থেকে নিঃসৃত হয়। ঠিক আছে, চলো 29 নম্বর প্রশ্ন দেখব। আমরা প্রায় কাছেই চলে এসেছি। আমাদের এই সেটে 45টি টোটাল কোশ্চেন রয়েছে তোমাদের PYQ মিলে। ঠিক আছে, আজ অনেকগুলো কোশ্চেন রয়েছে। আজকের ভিডিওটি কিন্তু একটু বড় হবে, তোমরা অবশ্যই ধৈর্য সহকারে মনোযোগ দিয়ে কিন্তু পুরো ভিডিওটি দেখবে। চলো এখানে বলেছে মানুষের ক্ষেত্রে নিষেক ক্রিয়া সাধারণত কোথায় ঘটে? আমি তোমাদের বলে দিয়েছি সেই স্ট্রাকচারে যে কোথায় নিষেক ঘটে ফ্যালোপিয়ান টিউবের। অপশান দেওয়া আছে অ্যাম্পুলা, ইসথমাস, ফিমবি নাকি কোনোটি নয়। আমরা সেই স্ট্রাকচারে জেনেছি যে অ্যাম্পুলার রিজিয়নে কিন্তু নিষেক ক্রিয়া ঘটে, আর এই অ্যাম্পুলা হলো কার? ফ্যালোপিয়ান টিউবের একটি পার্ট। ঠিক আছে, ফ্যালোপিয়ান টিউবের একটি পার্ট। ফ্যালোপিয়ান টিউবের পার্ট হলো অ্যাম্পুলা, আর অ্যাম্পুলা হলো একটি ফোলা অংশ যেখানে নিষেক ক্রিয়া সাধারণত ঘটে থাকে। আচ্ছা, এখানে আমি আরেকটি জিনিস বলে দিই যে এখানে দেওয়া আছে সাধারণত কোথায় ঘটে। ঠিক আছে, সাধারণত ঘটে অ্যাম্পুলার রিজিয়নে, কিন্তু
অনেক ক্ষেত্রে দেখা যায় যে অ্যাম্পুলার রিজিয়ন ছাড়া ফ্যালোপিয়ান টিউবের অন্য জায়গাও নিষেক ঘটে, সেই ক্ষেত্রে কিন্তু আমরা ওই প্রেগনেন্সিকে একটোপিক প্রেগনেন্সি বলে থাকি। চলো নেক্সট 30 নম্বর প্রশ্ন বলেছে যে স্ত্রীদেহে রজস্রাব বিলম্বিত করা যাবে যার দ্বারা। স্ত্রীদেহে রজস্রাব অথবা মেনস্ট্রুয়াল সাইকেল বিলম্বিত বা বন্ধ করা যাবে যার দ্বারা। অপশান আছে শুধু এলএইচ, ইস্ট্রোজেন এবং প্রোজেস্টেরনের সমাহারে, শুধুমাত্র এফএসএইচ, নাকি এফএসএইচ ও এলএইচের সমাহারে। এখানে তোমাদের কারেক্ট আনসার হয়ে যাবে অপশান বি, ইস্ট্রোজেন এবং প্রোজেস্টেরনের সমাহারে। ঠিক আছে, ইস্ট্রোজেন এবং প্রোজেস্টেরন দুই যদি প্রদান করা হয় স্ত্রীদেহে তাহলে কিন্তু রজস্রাব বিলম্বিত বা বন্ধ করা যাবে। চলো নেক্সট কোশ্চেন দেখি। 31 নম্বর প্রশ্ন বলেছে অমরা নিশ্চিত কোন হরমোন গর্ভকালীন পিত্তগ্রন্থির সক্রিয়তা বৃদ্ধি করে। অমরা থেকে নিশ্চিত কোন হরমোনটি গর্ভকালীন পিত্তগ্রন্থি বা কর্পাস লিউটিয়ামের সক্রিয়তা বৃদ্ধি করবে। অপশান আছে এইচসিজি, ইস্ট্রোজেন, প্রোজেস্টেরন নাকি রিল্যাক্সিন। তোমাদের কারেক্ট আনসার হয়ে যাবে অপশান এ, এইচসিজি। ঠিক আছে, গর্ভকালীন পিত্তগ্রন্থির সক্রিয়তা বৃদ্ধি করবে এইচসিজি। আর সাধারণত পিত্তগ্রন্থির সক্রিয়তা কে নিয়ন্ত্রণ করে? এলএইচ। ঠিক আছে, লিউটিনাইজিং হরমোন সাধারণত পিত্তগ্রন্থির সক্রিয়তা বৃদ্ধি করে, আর গর্ভকালীন সময়ে কিন্তু এলএইচের পরিমাণটা কমে যায়, আর তখন এই যে অমরা থেকে নিশ্চিত এইচসিজি বা হিউম্যান কোরিওনিক গোনাডোট্রপিন এই হরমোনটি পিত্তগ্রন্থির সক্রিয়তাকে নিয়ন্ত্রণ করে। চলো নেক্সট 32 নম্বর প্রশ্ন দেখব। জরায়ুর সর্ববহিস্থ স্তর কোনটি? ইউটেরাসের একদম সর্ববহিস্থ স্তর বা বাইরের স্তরটি কী? অপশান আছে পেরিমেট্রিয়াম, এন্ডোমেট্রিয়াম, মায়োমেট্রিয়াম নাকি মেটামেট্রিয়াম। তোমাদের কারেক্ট আনসার হয়ে যাবে অপশান এ, পেরিমেট্রিয়াম। পেরিফেরিতে যেটা থাকবে সেটা হলো পেরিমেট্রিয়াম, মানে বাইরের দিকে। তাহলে জরায়ুর সর্ববহিস্থ স্তরটি হলো পেরিমেট্রিয়াম। দেখো আমি যদি ভেতর থেকে বাইরের দিকে স্তর বানাই তাহলে এই যে ভেতরের স্তর এটাকে আমরা এন্ডোমেট্রিয়াম বলবো, তারপরে মাঝের স্তরটাকে মায়োমেট্রিয়াম বলবো, আর শেষের স্তরটাকে আমরা পেরিমেট্রিয়াম বলবো। এন্ডোমেট্রিয়ামেই কিন্তু ইমপ্লান্টেশন হয় অথবা ভ্রূণ যে রয়েছে ভ্রূণ রোপণ হয় এই এন্ডোমেট্রিয়ামে। ঠিক আছে, চলো নেক্সট দেখো এখানে স্ট্রাকচারে দেওয়া আছে এই যে মাঝের স্তরটিকে আমরা মায়োমেট্রিয়াম বলবো, আর একদম ভেতরের দিকেরটাকে আমরা বলবো এন্ডোমেট্রিয়াম, আর বাইরেরটাকে বলবো আমরা পেরিমেট্রিয়াম। ঠিক আছে, চলো নেক্সট 33 নম্বর প্রশ্ন বলেছে ডিম্বাশয়ের কর্পাস লিউটিয়াম থেকে নিঃসৃত হয়। ডিম্বাশয়ে যে কর্পাস লিউটিয়াম বা পিত্তগ্রন্থি যে রয়েছে সেই পিত্তগ্রন্থি থেকে কোন হরমোন নিঃসৃত হবে? অপশান আছে ভেসোপ্রেসিন, অক্সিটোসিন, প্রোজেস্টেরন নাকি এইচসিজি। এখানে কারেক্ট আনসার হয়ে যাবে তোমাদের অপশান সি, প্রোজেস্টেরন। খুব ইম্পর্টেন্ট, স্টারমার্ক দিয়ে রাখবে যে কর্পাস লিউটিয়াম থেকে সাধারণত যে হরমোনটি নিঃসৃত হয় অধিক পরিমাণে সেটি হলো প্রোজেস্টেরন। ঠিক আছে, চলো নেক্সট 34 নম্বর প্রশ্ন বলেছে রজত চক্রের প্রথম 3 থেকে 5 দিন হলো। মেনস্ট্রুয়াল সাইকেলের প্রথম 3 থেকে 5 দিন কী হয়? অপশান দেওয়া আছে ফলিকুলার দশা, ব্লিডিং দশা, ওভুলেটরি দশা নাকি লিউটিয়াল দশা। কারেক্ট আনসার হয়ে যাবে তোমাদের অপশান বি, ব্লিডিং দশা। ঠিক আছে, এই রজত চক্রের প্রথম 3 থেকে 5 দিনে কী হয়? রক্তক্ষরণ হয়। এই যে আমাদের এন্ডোমেট্রিয়াম দেখলাম, এন্ডোমেট্রিয়াম, মায়োমেট্রিয়াম, পেরিমেট্রিয়াম, এই এন্ডোমেট্রিয়াম কী হয়? খসে পড়ে যায়, যার জন্য কিন্তু প্রচুর পরিমাণ রক্তক্ষরণ হয়, রক্তপাত হয়। ঠিক আছে, এই 3 থেকে 5 দিন এই যে রক্তক্ষরণের দশাটা এটাকে আমরা ব্লিডিং দশা বলে থাকি। ঠিক আছে, চলো 35 নম্বর প্রশ্ন দেখব। বলেছে প্রজননে সক্ষম মহিলা প্রতি বছর কতগুলি ডিম্বাণু উৎপন্ন করে? প্রজননে সক্ষম মহিলা প্রতি বছর কতগুলি ডিম্বাণু নিঃসরণ করবে? অপশান দেওয়া আছে 13টি, 14টি, 15টি নাকি 24টি। রাইট আনসার হয়ে যাবে তোমাদের অপশান এ, 13টি। ঠিক আছে, সাধারণত কী হয় দেখো এই আমাদের দুটো স্ত্রীদেহে দুটো ডিম্বাশয় রয়েছে, দুটো ডিম্বাশয় থেকে অল্টারনেটিভলি এক মাসে এটার থেকে একটা বেরোবে আর এক মাসে এটার থেকে একটা বেরোবে। তাহলে অল্টারনেটিভলি যদি বেরোয় তাহলে আমাদের 12টা বেরোনোর কথা, কিন্তু এখানে যেহেতু 12 অপশান নেই আর 12-র কাছাকাছি 13 রয়েছে তাই আমরা আনসার দিয়ে দেবো 13। ঠিক আছে, এখানে কিন্তু 24 আনসার হবে না। হয়তোবা তোমরা অনেকেই 24 দিয়েছো কারণ দুটো ডিম্বাশয় দেখা যায়, কিন্তু 24 আনসার হবে না। অল্টারনেটিভ মান্থে একটা ডিম্বাশয় থেকে একটা নির্গত হয়। যেমন জানুয়ারির থেকে যদি এই ডিম্বাশয় থেকে নির্গত হয় তাহলে ফেব্রুয়ারির থেকে এই ডিম্বাশয় থেকে ডিম্বাণু নিঃসরণ হবে। তাহলে এইভাবে প্রতিটি ডিম্বাণু থেকে অল্টারনেটিভলি একটা একটা করে ডিম্বাণু নিঃসরণ হলে এক বছরে টোটাল 12টি ডিম্বাণু নিঃসরণ হয়। আর এখানে 12-র কাছাকাছি 13 আছে, তাই আমরা সঠিক উত্তর দিয়ে দেবো 13। চলো নেক্সট 36 নম্বর প্রশ্ন বলেছে ভ্রূণ জরায়ুর যে স্তরে রোপিত হয়। দেখো বললাম আমি ভ্রূণ জরায়ুর কোন স্তরে রোপিত হবে। অপশান দেওয়া আছে পেরিমেট্রিয়াম, এন্ডোমেট্রিয়াম, মায়োমেট্রিয়াম, মেটামেট্রিয়াম। এটার আনসার আমি তোমাদের আগেই করে দিয়েছি। সঠিক আনসার কী হবে আশা করছি তোমরা সকলেই দিতে পারবে। এটার আনসার হয়ে যাবে তোমাদের অপশান বি, এন্ডোমেট্রিয়াম। ঠিক আছে, এটা হলো এন্ডোমেট্রিয়াম, এটা মায়োমেট্রিয়াম, এটা পেরিমেট্রিয়াম। ভ্রূণ যে রয়েছে ভ্রূণ এই স্তরে এসে রোপিত হয়। ঠিক আছে, এটাকে আমরা ইমপ্লান্টেশনও বলে থাকি। 37 নম্বর প্রশ্ন বলেছে দুগ্ধ নিঃসরণে সহায়ক হরমোন। দুগ্ধ নিঃসরণে কোন হরমোন সাহায্য করে? অপশান আছে রিল্যাক্সিন, অক্সিটোসিন, ইনসুলিন নাকি ইস্ট্রোজেন। এখানে তোমাদের কারেক্ট আনসার হয়ে যাবে অপশান বি, অক্সিটোসিন। ঠিক আছে, দুগ্ধ নিঃসরণে সাহায্য করবে অক্সিটোসিন নামক হরমোনটি, আর দুগ্ধ উৎপাদনে সাহায্য করে প্রোল্যাকটিন। নেক্সট 38 নম্বর প্রশ্ন
আমাদের এখানে একটি প্রশ্ন রয়েছে যেটা আমরা ডান স্তম্ভ বাম স্তম্ভ মেলাবো, আর তারপরেই রয়েছে আমাদের PYQ। দেখি এই বাম স্তম্ভে কী কী দেওয়া আছে। দেখো দেওয়া আছে হাইলোরোনিডেস, পেরিভেটেলাইন স্পেস, নিষিক্ত ডিম্বাণু, ক্যাপাসিটেশন নাকি শুক্রাণুর ল্যাজ সঞ্চালন। আর ডান স্তম্ভে দেওয়া আছে শুক্রাণুর নিষেক ক্ষমতা অর্জন, জাইগোট, ভ্যাটেলাইন পর্দার বাইরে অ্যাক্রোজোম নাকি Ca+2 বা ক্যালসিয়াম আয়ন বলতে পারি। দেখো আমাদের যেটা জানা আছে আমরা সেটা দিয়ে সবার প্রথমে আনসার করব। দেখো হায়ালুরোনিডেস আমরা কোথায় পেয়ে থাকি, সেটা হলো অ্যাক্রোজোমে, তাহলে এর সাথে আমাদের 4 হবে। তারপর দেখো আমরা নিষিক্ত ডিম্বাণু জানি, নিষিক্ত ডিম্বাণুকে আমরা জাইগোট বলে থাকি, তাহলে সির সাথে 2 হবে। এবারে ক্যাপাসিটেশন সম্বন্ধে আমরা পড়লাম। ক্যাপাসিটেশন হলো শুক্রাণুর কি নিষেক ক্ষমতা অর্জন করাকে আমরা ক্যাপাসিটেশন বলে থাকি। আর শুক্রাণুর ল্যাজ সঞ্চালনে যে আয়নটি সাহায্য করে সেটা হলো ক্যালসিয়াম আয়ন। আর বাকি থাকলো আমাদের কি পেরিভ্যাটেলাইন স্পেস, যেটা হলো ভ্যাটেলাইন পর্দার বাইরে। ঠিক আছে, এটা হয়ে গেল। তাহলে দেখো আমাদের এর সাথে হবে 4, এর সাথে 4, এর সাথে 4 এক জায়গাতেই আছে, তাহলে আমাদের অপশন এ হয়ে যাবে রাইট আনসার। ঠিক আছে, তাহলে হাইলোরোনিডেস, অ্যাক্রোজোম, পেরিভ্যাটেলাইন স্পেস হলো ভ্যাটেলাইন পর্দার বাইরে, নিষিক্ত ডিম্বাণু হলো নিষিক্ত ডিম্বাণু হলো জাইগোট, ক্যাপাসিটেশন হলো শুক্রাণুর নিষেক ক্ষমতা অর্জন, আর শুক্রাণুর ল্যাজ সঞ্চালনে সাহায্য করবে কে ক্যালসিয়াম আয়ন। চলো নেক্সট দেখো এখান থেকে আমরা আজ PYQ করব। ঠিক আছে, PYQ দেখবে খুব ইজি, খুব সোজা সোজা কোশ্চেনগুলো এখানে এসেছে। আমরা তো এর থেকে অনেক উপর লেভেলের কোশ্চেনও করেছি। দেখো এখানে বলেছে কোন হরমোনটি অমরতাকে খরিত হয় না, করেছি আজকেই। এখানে রাইট আনসার আমাদের কী হয়ে যাবে, অপশানগুলো বলে দিচ্ছি, HCG, ইস্ট্রোজেন, প্রোজেস্টেরন নাকি LH। রাইট আনসার হয়ে যাবে তাহলে অপশান ডি LH। আমরা এখানে অপশানে প্রোল্যাক্টিন দিয়েছিলাম আর এক্সামে এসেছে LH, তাহলে HCG, ইস্ট্রোজেন, প্রোজেস্টেরন, LH এর মধ্যে LH কিন্তু অমরা বা প্ল্যাসেন্টার থেকে নির্গত হয় না। নেক্সট 40 নম্বর বলেছে শুক্রাশয়ের কোন কোষ থেকে টেস্টোস্টেরন হরমোন খরিত হয়। শুক্রাশয়ের কোন কোষ থেকে টেস্টোস্টেরন হরমোন খরিত হবে। অপশান দেওয়া হচ্ছে স্টেম সেল, জার্ম কোষ, সার্টোলি কোষ নাকি ইন্টারস্টিশিয়াল কোষ। বলে রাখি যে ইন্টারস্টিশিয়াল কোষকেই আমরা লেডিক কোষও বলে থাকি। ঠিক আছে, লেডিক কোষও বলে থাকি ইন্টারস্টিশিয়াল কোষকে। তাহলে টেস্টোস্টেরন খরিত হয় আমরা পড়েছি কোন কোষ থেকে, লেডিক কোষ থেকে। যেহেতু এখানে লেডিক কোষ দেওয়া নেই তাই আমাদের রাইট আনসার হয়ে যাবে ইন্টারস্টিশিয়াল কোষ। ঠিক আছে, চলো নেক্সট 41 নম্বর প্রশ্ন বলেছে নিচের কোনটিতে 23টি ক্রোমোজোম থাকে। এটা আমরা পড়েছি স্তম্ভ মেলানোতে দেখেছি। দেখো অপশান দেওয়া আছে স্পার্মাটোগোনিয়া, ভ্রূণাণু, সেকেন্ডারি উসাইট নাকি উগোনিয়া। দেখো স্পার্মাটোগোনিয়াতে ক্রোমোজোম সংখ্যা হলো 2n, ভ্রূণাণুতে 2n, উগোনিয়াতে 2n, শুধুমাত্র সেকেন্ডারি উসাইটে n। আর 2n মানে হলো 46 আর n মানে হলো 23। তাহলে আমাদের রাইট আনসার হয়ে যাবে অপশান সি সেকেন্ডারি উসাইট। এই সেকেন্ডারি উসাইটে 23টি ক্রোমোজোম থাকে, অর্থাৎ এটি হলো হ্যাপ্লয়েড। নেক্সট 42 নম্বর প্রশ্ন দেখব যে ইনহিবিন কোথা থেকে খরিত হবে। অপশান আছে সার্টোলি সেল, গ্রানুলোসা সেল, পরিপূরক কোষ নাকি সেমিনিভারাস টিউবুল। একাধিক আনসার হতে পারে এই প্রশ্নের, তাহলে আনসার কী হবে নিজের আগে বের করো। দেখো বলে দিই এখানে কারেক্ট আনসার হলো অপশান এ আর হলো অপশান বি, সার্টোলি কোষ এবং গ্রানুলোসা কোষ এই দুই থেকেই কিন্তু ইনহিবিন রিলিজ হয়। ঠিক আছে, নেক্সট 43 নম্বর প্রশ্ন দেখব বলেছে মানুষের জনন কোষে ক্রোমোজোমের সংখ্যা কত। অপশান আছে 60টি, 23টি, 46টি নাকি 40টি। দেখো সবার প্রথমেই 40 আর 60 কেটে দাও, কারণ এই দুটো আমরা কোনোদিন ক্রোমোজোম সংখ্যার মধ্যে পড়িনি। আমরা ক্রোমোজোম সংখ্যার মধ্যে হয় 23 নাহলে 46 পড়ি। এবারে যেহেতু বলেছে যে মানব জনন কোষ, তাই জনন কোষে আমাদের রাইট আনসার হয়ে যাবে অপশান নাম্বার বি 23টি। ঠিক আছে, 23টি হয়ে যাবে রাইট আনসার। নেক্সট 44 নম্বর প্রশ্ন বলেছে মানুষের শুক্রাণুর অ্যাক্রোজোমে থাকে। দেখো শুক্রাণু কিন্তু খুব ইম্পর্টেন্ট। শুক্রাণুর অ্যাক্রোজোমে কি কোন এনজাইম থাকে। অপশান দেওয়া আছে অ্যালকালাইন ফসফেটেস, রেনিন, হায়ালুরোনিডেস নাকি অ্যাক্রোসিন। এখানে তোমাদের কারেক্ট আনসার হয়ে যাবে অপশান নাম্বার সি হায়ালুরোনিডেস। ঠিক আছে, তাহলে মানব শুক্রাণুর অ্যাক্রোজোম যে রয়েছে মাথায় টুপির মতো অংশটি হেডে, সেই মাথায় টুপির মতো অংশটিতে হায়ালুরোনিডেস নামক উৎসেচকটি থাকে। ঠিক আছে, চলো 44 হয়ে গেল। 45 আজকের লাস্ট প্রশ্ন আমরা দেখব। বলেছে নিম্নলিখিত কোনটি স্টেরয়েড হরমোন নয়। নিম্নলিখিত কোনটি স্টেরয়েড হরমোন নয়। অপশান দেওয়া আছে টেস্টোস্টেরন, প্রোজেস্টেরন, ইনসুলিন নাকি ইস্ট্রোজেন। এই কোশ্চেনটি সাধারণত হরমোনের চ্যাপ্টার থেকে হয়, কিন্তু এখানে যেহেতু সবগুলো আমাদের মানব জনন সম্পর্কিত তাই আমি এই কোশ্চেনটি এখানেই নিয়েছি। আমি তোমাদের এখানে বলে দিচ্ছি, তোমরা মাথায় রাখবে যে টেস্টোস্টেরন, প্রোজেস্টেরন আর ইস্ট্রোজেন এই তিনটি হলো স্টেরয়েড হরমোন, আর ইনসুলিন শুধুমাত্র একাই হলো কি পেপটাইড হরমোন বা প্রোটিন জাতীয় হরমোন। তাহলে আমাদের রাইট আনসার হয়ে যাবে অপশান নাম্বার সি ইনসুলিন। তাহলে নিম্নলিখিত স্টেরয়েড হরমোন নয় ইনসুলিন। আর এটাও মাথায় রাখবে যে টেস্টোস্টেরন, প্রোজেস্টেরন, ইস্ট্রোজেন এই সবগুলো হলো স্টেরয়েড হরমোন। বুঝতে পারলে? লাস্ট আরেকটি কোশ্চেন রয়েছে আমাদের 46 নম্বর প্রশ্ন। দেখো শুক্রাণুর অ্যাক্রোজোমে উপস্থিত থাকে।
অপশান দেওয়া আছে ডিএনএ, মাইটোকন্ড্রিয়া, ফ্রাক্টোজ নাকি আর্দ্র বিশ্লেষক উৎসেচক। এখানে রাইট আনসার হয়ে যাবে তোমার অপশান ডি, আর্দ্র বিশ্লেষক উৎসেচক সমূহ। এই যে হায়ালুরোনিডেজ তোমরা দেখলে এটি কিন্তু অ্যাক্রোজোমেই থাকে, আর এই হায়ালুরোনিডেজ হলো এক জাতীয় হাইড্রোলিটিক এনজাইম বা আর্দ্র বিশ্লেষক উৎসেচক। তাহলে দেখলে যে 2 বছর কিন্তু এই অ্যাক্রোজোম থেকেই কোশ্চেন এসেছে। তাই স্পার্মের যে স্ট্রাকচারটি রয়েছে সেটা কিন্তু তোমরা খুব ভালোভাবে পড়বে। যদি তোমরা এখনও কেউ পড়ে না থাকো তাহলে অবশ্যই স্পার্মের স্ট্রাকচারটা খুব মনোযোগ সহকারে খুব ভালোভাবে পড়বে। আর যদি কোথাও বুঝতে না পারো তাহলে অবশ্যই তোমরা আমাদের কমেন্ট সেকশনে অথবা হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করে সেখানে কিন্তু তোমার ডাউট তুমি পোস্ট করতে পারো, আমরা অবশ্যই সেই ডাউট তোমার সলভ করে দেবো। তাহলে এই পর্যন্তই ছিল আমাদের আজকের প্রশ্ন, 46টি প্রশ্ন। আজকে অনেকগুলো প্রশ্ন নিয়ে আলোচনা হলো, আজকের ভিডিওটিও হয়ে গেলো অনেক বড়, তবু আশা করছি তোমরা মনোযোগ সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখেছো। ঠিক আছে, এখন শুধু তোমরা একটা কাজই করবে যে ডেসক্রিপশনে দেওয়া টেলিগ্রাম লিঙ্কে গিয়ে টেলিগ্রাম জয়েন করে সেখান থেকে পিডিএফটি ডাউনলোড করে নেবে। আর তারপর কমপ্লিট পিডিএফটি যদি আরেকবার পড়ে নাও, কোথায় কোথায় অসুবিধা হচ্ছে সেই সমস্ত জায়গায় আরেকবার তুমি রিভিশন দিয়ে নেবে, তাহলে কিন্তু তোমার এই চ্যাপ্টারটি কমপ্লিট হয়ে যাবে। আর আবারও বলছি, যদি তোমাদের বুঝতে কোথাও অসুবিধা হয় তাহলে অবশ্যই কমেন্টে জানাবে, নতুবা হোয়াটসঅ্যাপ গ্রুপে জানাবে। এই সব কিছুর লিঙ্ক কিন্তু ডেসক্রিপশনে দেওয়া রয়েছে। তাহলে চলো আজকের ভিডিও এই পর্যন্তই রাখছি। তোমরা যদি পিডিএফটি ডাউনলোড করো তাহলে সবার শেষের পেজে দেখতে পারবে যে আমাদের সমস্ত গ্রুপ এবং পেজের লিঙ্ক সেখানে দেওয়া আছে। ক্লিক হেয়ারে তোমরা ট্যাপ করলেই সরাসরি আমাদের গ্রুপ বা পেজে চলে যেতে পারবে, আর খুব সহজেই যুক্ত হতে পারবে আমাদের সাথে। ঠিক আছে, তাহলে তোমরা যারা যারা এখনও পর্যন্ত ভিডিওটি দেখছো তোমাদের থ্যাংক ইউ। ঠিক আছে, এভাবেই মনোযোগ সহকারে ক্লাসগুলো করতে থাকো, দেখবে কোশ্চেন কিন্তু এখান থেকেই আসছে। আর তোমরা যদি ক্লাসগুলো ঠিকঠাক না করো তাহলে কিন্তু শেষে মনে হবে যে কেন ক্লাসগুলো করলাম না, কোশ্চেন তো এখান থেকেই এসেছে। ঠিক আছে, বুঝতে পারলে? তাহলে এই পর্যন্তই রাখছি আজকের ভিডিওটি। যদি আজকের ভিডিওটি তোমাদের জন্য হেল্পফুল হয়ে থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাবে যে হ্যাঁ ভিডিওগুলো হেল্পফুল হচ্ছে, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে, ভিডিওটিকে লাইক করবে। দেখা হচ্ছে পরে আরেকটি ইম্পর্টেন্ট টপিকে, ততদিনের জন্য বাই।